হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যালাইড হেলথ এডুকেয়ার। তো আরেকটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আজকে তোমাদের কাছে আমি চলে এলাম, যেটা হচ্ছে সিআরই 2025। তো একটা টেন্টেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বের হয়েছে, তোমরা ইতিমধ্যেই এটা হয়তো পেয়ে গেছো। তো যেখানে বলা রয়েছে যে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে সিআরই নতুন রিক্রুটমেন্ট শুরু হবে। গ্রুপ বি এবং গ্রুপ সি এর মধ্যে আমাদের অ্যালাইড হেলথ কেয়ারের যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেগুলো সম্বন্ধেও তোমরা দেখতে পাবে, ভ্যাকেন্সি বেরোবে। এবং স্টার্ট ডেট 10ই জুলাই বলা রয়েছে, আর ক্লোজ ডেট হচ্ছে 31 জুলাই। অর্থাৎ 31 জুলাইয়ের মধ্যে তোমরা এটাকে অ্যাপ্লাই করতে হবে। এবং টেন্টেটিভ যে এক্সাম ডেট দিয়েছে, এক্সাম ডেট বলছে 25 থেকে 26, এই দুটো ডেটে এক্সাম কন্ডাক্ট করা হবে। এবং এখানে এক্সামিনেশন ফিসও বলে দিয়েছে, এক্সামিনেশন ফিস হচ্ছে 3000 টাকা জেনারেল এবং ওবিসিদের জন্য, এবং এসসি এসটি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য ফিস হচ্ছে 2400 টাকা। তো এগুলো অ্যাডভার্টাইজমেন্টটা একদম ভেরিফাইড অ্যাডভার্টাইজমেন্ট, যেটা কিনা বিভিন্ন রকম নিউজ পেপারে বেরিয়েছে। তো এখনো পর্যন্ত আমরা সিআরই সাইডে যা দেখতে পাচ্ছি, আমরা চেষ্টা করছি যতটা সম্ভব জেনুইন নিউজ তোমাদের প্রোভাইড করার। তো যেটা মনে হচ্ছে দেখে, যেটা নোটিশ নাম্বার হচ্ছে 278/2025, নতুন যে একটা আসছে সিআরইর, বিভিন্ন প্রচুর পোস্ট এখানে রয়েছে। আমি পোস্টগুলো নিয়ে আলোচনা করব, বিশেষ করে আমাদের এমএলটি পোস্টগুলো নিয়ে আলোচনা করব। নোটিশ নাম্বার 278/2025, এই নোটিশে কিন্তু আমরা অ্যাডভার্টাইজমেন্টটা পেতে চলেছি। তো ইতিমধ্যেই একটি অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট হয়েছে, ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট। যদিও সেই ডিটেল অ্যাডভার্টাইজমেন্টটা এখনো কিন্তু সাইটে দেয়নি। তাহলে আমরা বলছি, আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ভেরিফাইড সোর্স থেকে এটাকে নেওয়ার। তো যেটা বেরিয়েছে, যেটা সার্কুলেট হচ্ছে, সেটা যদিও এখনো কোনো সাইটে আপলোড করা হয়নি, কিন্তু আমরা আশা করছি যে এই ধরনের বা সেম টাইপেরই তোমরা ভ্যাকেন্সি কিন্তু পেতে চলেছে, এবং হিউজ হিউজ পরিমাণে কিন্তু ল্যাবের ভ্যাকেন্সি আসতে চলেছে। তো অ্যাকর্ডিং টু দ্যাট অ্যাডভার্টাইজমেন্ট, আমরা দেখে নিই যে কি কি ভাবে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে, কি কি এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট রয়েছে, এবং বিশেষ করে কতগুলি পোস্ট রয়েছে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য টেন্টেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, আমাদের যে অ্যাপ্লিকেশন করার যে ডেট, সেটা স্টার্ট হচ্ছে 11 জুলাই থেকে। যদিও কিন্তু এখনো কিন্তু অ্যাপ্লিকেশন করা স্টার্ট হয়নি, বা এখনো কিন্তু পোর্টাল খোলেনি। সুতরাং এই ডেটটার মধ্যে কিছু চেঞ্জেস হতে পারে। এবং ক্লোজ ডেট, যেটা ক্লোজ ডেট বলছে 31 জুলাই। 31 জুলাই হচ্ছে এটা অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। এবং ডেট অফ এক্সামিনেশন, সেটা মোটামুটি তোমরা আশা করতে পারো, যদিও এখানে টেন্টেটিভ কথাটা লেখা রয়েছে, টেন্টেটিভ মানে 25 আগস্ট অথবা 26 আগস্ট, এই দুটো দিনে কিন্তু এক্সাম হতে পারে। এক্সাম ডেট পিছোতেও পারে, কিন্তু এক্সাম ডেট এগোবে না। এটা আগস্ট থেকে সেপ্টেম্বর হতে পারে, ঠিক আছে? তো আমরা যেমন আরআরবিতে দেখেছি, আরআরবি এক্সাম যেমন পিছিয়ে গেছিল, এক্ষেত্রেও কিন্তু এটা পিছোতে পারে। এবং আমাদের অ্যাপ্লাই করতে হবে এই সাইটে গিয়ে, এটা ভেরিফাইড সিআরই সাইট, এই সাইট থেকে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। তাহলে এই ডেটগুলো খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে। লাস্ট ডেট অফ দ্য ফর্ম ফিল আপ 31 জুলাই 2025, অ্যান্ড ডেট অফ এক্সামিনেশন হচ্ছে 25 আগস্ট অ্যান্ড 26 আগস্ট। এবং আরেকটি ইম্পর্টেন্ট ডেট এখানে বলা রয়েছে, যেটা হচ্ছে ডেট অফ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন ফ্রম ফর অ্যাকসেপ্টেন্স টু অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন। এটার ডেট হচ্ছে 7 আগস্ট। এবং ডেট ইস্যু, অ্যাডমিট ইস্যু করা হবে 25 তারিখের আগে। সম্ভবত, খুব সম্ভবত এক সপ্তাহ আগে বা 3-4 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। এবং আমাদের স্কিল টেস্ট নিয়ে দরকার নেই, কারণ আমাদের এখানে কোনো স্কিল টেস্ট হবে না। তো এবার দেখা যাক যে কোন কোন ইনস্টিটিউট গুলো আমাদের মেনলি সিআরই নোটিফিকেশন বের করতে চলেছে, বা কোন কোন জায়গাতে কিরম কিরম ভ্যাকেন্সি আছে। তাহলে প্রথমে আমরা দেখে নিই যে মূলত এখানে এবার যেটা দুখানা ইনস্টিটিউটকে এখানে ইনক্লুড করা হয়েছে। একটা যে লেডি হার্ডিং মেডিকেল কলেজ, এটাকে নতুন সিআরইর মধ্যে ইনক্লুড করা হয়েছে। এবং আরেকটি হচ্ছে জিপমার, জওহরলাল নেহেরু ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ। এই দুটো ইনস্টিটিউটকে কিন্তু নতুন সিআরইর মধ্যে ইনক্লুড করা হয়েছে। তোমরা জানো যে পিজিআই ভ্যাকেন্সি অলরেডি বেরিয়ে গেছে, কিন্তু পিজিআই কে এখনো কিন্তু এর মধ্যে ইনক্লুড করা হয়নি। তাহলে এমস ভাটিন্ডা, এমস ভোপাল, এমস বিলাসপুর, দেওঘর, এম গোরখপুর, জম্মু, যোধপুর, মঙ্গলগিরি, এমস নাগপুর, পাটনা, এমস রায়পুর, এমস রাবলবিরি, ইএসআই, এমস ঋষিকেশ, এবং এমপ্লয় স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন অর্থাৎ ইএসআই থেকে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি বেরোচ্ছে, যেগুলো আমরা ডিটেলসে সবাই ডিসকাস করবো। আর বেরিয়েছে রিমস থেকে রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, ইম্ফল। আর এই ভ্যাকেন্সি গুলো মোটামুটি টোটাল 18টা ইনস্টিটিউট কিন্তু ভ্যাকেন্সি বার করেছে। তো কিছু কিছু ইম্পর্টেন্ট বা বিশাল বড় একটা অ্যাডভার্টাইজমেন্ট, অত বড় অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের পড়ার দরকার নেই। যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, সেই ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো আমি এখানে কম্পাইল করে তোমাদের জন্য দিয়েছি। তো প্রথম হচ্ছে চয়েস ফিলিং। চয়েস ফিলিং
বলছে যে কিরকম ভাবে চয়েস ফিলিং করতে হবে, সেটা চয়েস ফিলিং যখন হবে তখন সেটা নিয়ে আমরা চয়েস ফিলিং নিয়ে ডিসকাস করবো। তাহলে চয়েস এন্ড প্রেফারেন্স, অর্ডার অফ চয়েস, এটা কিরকম হবে এটা আমাদের এখন জানার দরকার নেই। অর্থাৎ এক্সামিনেশন ইনস্টিটিউট চয়েস যখন তুমি পাস আউট হবে, তুমি যদি কোয়ালিফাই করো, তখন তোমার এটা নিয়ে কনসার্ন থাকতে হবে যে অর্ডার অফ চয়েস বা অর্ডার অফ পোস্টিং কিরকম হবে, সেটা তখনকার দিতে তোমাকে ভাবতে হবে। ঠিক আছে, তো এখন এটা নিয়ে কোনো রকম ইয়ে করার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে 13 নম্বর পয়েন্টে বলে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট একটা জিনিস কিন্তু ভালো করে মনে রাখতে হবে, এখানে অনেকেই এইবারে এই প্রবলেমটা ফেস করছে 2024 যে সিআরিটা হলো, যারা ডিভিতে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। অর্থাৎ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেন অবশ্যই ডেট, মান্থ এবং ইয়ার, অর্থাৎ তোমার এমপ্লয়মেন্ট শুরু এবং এমপ্লয়মেন্ট যে এন্ড হচ্ছে তার ডেট, মান্থ এবং ইয়ার যেন একদম ক্লিয়ারলি মেনশন থাকে। এবং অবশ্যই চেষ্টা করবে, এটা অনেক জায়গাতে এবারে প্রবলেম হয়েছে কি, বেসিক পে বা কনসলিডেট পে অনেক অর্গানাইজেশন লিখতে চায় না, কিন্তু তোমরা ফোর্স করবে যে বেসিক পে এবং কনসলিডেট পে লেখার। যদি কোনো অপশন না থাকে তাহলে তোমরা যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যদি তোমরা সিলেক্টেড হও, তখন তোমরা পে স্লিপ অথবা তোমাদের ব্যাংক স্টেটমেন্ট সেখানে দিতে পারবে। এবং এখানে অবশ্যই তোমাদের মেনশন করতে হবে নেচার অফ ডিউটি, অর্থাৎ তোমার কি পোস্ট, তুমি ল্যাব টেকনোলজিস্ট, কারণ বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন রকম পোস্ট থাকে, তো সেই রকম ভাবে তোমাকে এখানে লিখতে হবে নেচার অফ ডিউটিস কি, তুমি ল্যাব টেকনোলজিস্ট, ল্যাব টেকনিশিয়ান না ল্যাব অ্যাসিস্ট্যান্ট, সেই পোস্টগুলো কিন্তু অবশ্যই মেনশন থাকতে হবে। এবং তোমার অর্গানাইজেশনের নাম, অবশ্যই অর্গানাইজেশনের নাম, তুমি কোন ডিপার্টমেন্টে কাজ করছো, এইগুলো খুব ইম্পর্টেন্ট। অর্গানাইজেশনের নেম, নেম অফ ডিপার্টমেন্ট, 3 নম্বর নেচার অফ ডিউটি, এবং 4 নম্বর হচ্ছে বেসিক পে অথবা কনসলিডেট পে। তাহলে এই পয়েন্টগুলো যেন অবশ্যই মেনশন থাকে, এটা একটুখানি খেয়াল রাখতে হবে, কারণ এবারে কিন্তু অনেকেরই এক্সপিরিয়েন্সের ব্যাপারটা নিয়ে একটু গন্ডগোল হয়েছে। ঠিক আছে, আচ্ছা অ্যাপ্লিকেশন ফি ইজ সেম, ইজ রিমেন সেম, মানে যা আগে ছিল এখনো তাই। ওবিসি জেনারেল ক্যান্ডিডেটের জন্য 3000 টাকা করে, আর এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য 2400 টাকা করে, এবং পার্সন উইথ ডিসেবিলিটি এদের কোনো রকম এক্সাম, এদের কোনো ফিস লাগবে না। এবং এক্সামিনেশন সেন্টার তোমরা আগেই দেখেছো, এক্সামিনেশন সেন্টার তোমাদের হোম সেন্টারই পড়বে, এক্সামিনেশন সেন্টার নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। যদি এক্সামিনেশন সেন্টার চয়েস করতে পারে তোমরা, তাহলে প্রথম প্রেফারেন্সটাকে ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা রাখবে। ঠিক আছে, তারপর তোমাদের যে বিহার হতে পারে, উড়িষ্যা, যেগুলো দেবে না, যদিও এখানে অ্যাকচুয়ালি যে এক্সামিনেশন সেন্টার সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওয়েস্ট বেঙ্গলই পড়বে, কলকাতা অথবা মধ্যমগ্রাম বা এই সমস্ত জায়গাতে পড়তে পারে। তো শুধু এক্সামিনেশন সেন্টার নিয়ে অতটা ঘাবড়াবার কিছু নেই। এবার এক্সামিনেশন প্যাটার্ন, তো এক্সামিনেশন প্যাটার্ন ঠিক আগের মতোই থাকবে। এক্সামিনেশন প্যাটার্ন বলছে টোটাল 100টা কোশ্চেন থাকবে, 100টা কোশ্চেনের মধ্যে 400 মার্কস থাকবে, ইচ কোশ্চেন ক্যারিজ 4 মার্কস, এবং প্রত্যেকটা ভুল কোশ্চেনের জন্য -1 করে, অর্থাৎ 1/4 মার্কস, অর্থাৎ -1 করে কিন্তু কাটা যাবে। এবং আগের মতোই, যেখানে আমি বলেছিলাম যে আগের বারেও যেরকম প্যাটার্ন ছিল আর কি, সাবজেক্ট থাকবে, কি কি সাবজেক্ট হবে, কি কি পড়তে হবে একটু জেনে নেওয়া। সাবজেক্ট তো থাকছেই, সাবজেক্ট থাকছে, ম্যাথ থাকছে, জিআই থাকছে, জিকে থাকছে, জিএস থাকছে, এবং কম্পিউটার থাকছে। অর্থাৎ এইগুলো কিন্তু আমাদের এখানে থাকবে। তো আগের বারে যেরকম ছিল যে 5টা সেকশন থাকবে, টোটাল টোটাল 100টা কোশ্চেন, 100টা সেকশনের মধ্যে 5টা সেকশন থাকবে, 5টা সেকশনের মধ্যে 20টা করে কোশ্চেন, অর্থাৎ 5টা সেকশন 5 সেকশন থাকবে, প্রত্যেকটার মধ্যে 20টা করে কোশ্চেন থাকবে, এবং এটার জন্য তোমাকে বরাদ্দ করা হবে 18 মিনিট। এটা আমি লাস্টে আলোচনা করে দেবো যে তোমার এক্সাম স্ট্র্যাটেজি কি হবে, তোমার যে তুমি এক্সাম দেবে সেটা স্ট্র্যাটেজি কি হবে, সেটা নিয়ে আমি একটু পরে এটা একদম লাস্টে ডিসকাস করে দেবো। তাহলে এইভাবে আমাদের এক্সামিনেশন প্যাটার্নটা থাকবে। তাহলে সাবজেক্ট, ম্যাথ, জিআই, জিকে, জিএস এবং কম্পিউটার সায়েন্স, এইগুলো আমাদের পড়তে হবে। কোয়ালিফাইং ক্রাইটেরিয়া কি বলছে, যেমনটা আমি বললাম যে ইচ কোশ্চেন উইল ক্যারি ইকুয়াল মার্কস অফ 4, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনে 4 মার্কস করে থাকবে। 100টা কোশ্চেন হলে প্রত্যেকটা কোশ্চেন 4 মার্কস করে থাকলে আমার টোটাল নাম্বার হচ্ছে 400। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ -1 মার্কস ফর ইচ রং অ্যান্সার, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের ভুলের জন্য তোমাদের 1/4 নাম্বার, মানে হচ্ছে -1 মার্কস করে কিন্তু ডিডাকশন হবে। কোয়ালিফাই করতে গেলে তোমাকে কিন্তু এই কোয়ালিফাইং মার্কসটা তুলতেই হবে। অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটের জন্য 40% মার্কস, আনরিজার্ভ এবং ইডব্লিউএস, ইকোনমিক্যালি উইকার সেকশন, এই দুটো ক্যাটাগরিকে কিন্তু 40% পেতেই হবে। এবং ওবিসি যারা, তাদের 35% মার্কস পেতে হবে টু কোয়ালিফাই দ্য এক্সামিনেশন। এবং এসসি এসটি যারা আছো তাদের কিন্তু 30% মার্কস কিন্তু ম্যান্ডেটারি, এটা কিন্তু পেতেই হবে। ঠিক আছে, তাহলে এই মোটামুটি হচ্ছে ক্রাইটেরিয়া। তাহলে তোমাদের চেষ্টা করতে হবে যাতে করে তোমরা এই মার্কস গুলোকে অ্যাচিভ করতে পারো। যদি এই মার্কস গুলো তোমরা না পাও, তাহলে কিন্তু তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে, তোমরা কোনোভাবেই কাউন্সিলিং এ কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। তাহলে in order to attend in the counseling,
you must acquire 40% number in case of UR, 30% marks in case of OBC, and 35 marks in case of OBC, and 35 marks for the SC and ST candidate. এটা ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে তোমার টার্গেট হবে যেন মিনিমাম কোয়ালিফাইং মার্কস 40% হয়, এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য, ওবিসিদের জন্য 35% মার্কস, এবং এসসি এসটির জন্য 30% মার্কস। এর কম যদি তুমি পাও তাহলে কিন্তু তুমি কোনোভাবেই তুমি কাউন্সিলিং কিন্তু অ্যাটেন্ড করতে পারবে না। এবার সিলেবাস দেখে নেওয়া যাক। সিলেবাস আমি যেমন বললাম, তো সিলেবাসের ক্ষেত্রে জাস্ট আমাদের এইটাই ফলো করতে হবে যেটা আমি বললাম, কারণ কোশ্চেন কিন্তু একটা হবে, তুমি সেটা ল্যাব টেকনিশিয়ান অ্যাপ্লাই করো, ল্যাবরেটরি টেকনোলজিস্ট অ্যাপ্লাই করো, জিএমএলটি অ্যাপ্লাই করো, যাই করো না কেন, তোমার কোশ্চেন কিন্তু একটাই হবে। এবং সেখানে তোমার ডিএমএলটি বা বিএমএলটি রিলেটেড যে সাবজেক্ট সেটা থাকবে, ম্যাথ থাকবে, জিআই থাকবে, ইংলিশ থাকবে, সবকিছুই থাকবে যেরকম আগেরটাই ছিল। তাহলে তোমাকে কিন্তু সবকিছুই প্রিপারেশন নিয়ে যেতে হবে। এবং যে প্যাটার্ন অফ এক্সাম সেটা কিন্তু বা মোড অফ এক্সাম দুটো ভাবে হতে পারে, একটা হিন্দি এবং ইংলিশ, অর্থাৎ হিন্দিতেও কোশ্চেন থাকবে এবং ইংলিশেও কোশ্চেন থাকবে, অর্থাৎ বাইলিঙ্গুয়াল, অর্থাৎ তোমরা যখন কোশ্চেন পাবে তখন তোমরা হিন্দি এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু অ্যাভেলেবল থাকবে। এবার এজ লিমিট। এজ লিমিট যতগুলো ইনস্টিটিউট এখানে বিভিন্ন ধরনের পোস্ট বার করেছে তার এজ লিমিট গুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তো প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখতে পাচ্ছ যে এজ লিমিট কিন্তু 18 থেকে 27। যেমন জেএমএলটি এমস এর জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের যে এজ লিমিট সেটা হচ্ছে 18 থেকে 27। অল ইন্ডিয়া ইএসআইসি ক্ষেত্রে এজ লিমিট একটু কম, সেটা হচ্ছে 18 থেকে 25 ইয়ার্স। দুটো পোস্ট আমি যেটা বললাম যে দুটো অর্গানাইজেশন এখানে ইনক্লুডেড হয়েছে, একটা হলো জেএমএলটি লেডি হার্ডিং ইনস্টিটিউট, এখানে এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছর। এমএলটি অর্থাৎ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, এই পোস্টের যে এজ লিমিট সেটা হচ্ছে 30 অথবা 30 কম, এটা নট লেস দ্যান, নট মোর দ্যান, এটা হবে লেস দ্যান, ঠিক আছে। It will be less than. তাহলে 30 কম হতে হবে অথবা 30 ইয়ার্স হতে হবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট এমস এর ক্ষেত্রে এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছর। ল্যাব টেকনিশিয়ান এমস এর এজ লিমিট হচ্ছে 21 থেকে 30 বছর। ল্যাব অ্যাসিস্ট্যান্ট রিমস এক্ষেত্রে মানে যেটা রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ইম্ফল, সেখানে এজ লিমিট হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য 18 থেকে 35 বছর, এবং ল্যাব টেকনিশিয়ান রিমস এক্ষেত্রে এজ লিমিট হচ্ছে 35 বছর বা তার কম, অর্থাৎ 35 বছর বা তার কম। এবং সিনিয়র ল্যাব টেকনিশিয়ান যেটা এমস এর ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানে আমাদের এজ লিমিট হচ্ছে লেস দেন অথবা ইকুয়ালস টু 40 ইয়ার্স, লেস দেন অর ইকুয়ালস টু 40 ইয়ার্স। ল্যাব অ্যাসিস্ট্যান্ট এমস এর এজ লিমিট হচ্ছে 25 থেকে 35 বছর। এবং এমএলটি জিপমার, অর্থাৎ জিপমারের যে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, জিপমার এবং লেডি হার্ডিং এই দুটোকে এখন নতুন ইনক্লুডেড করা হয়েছে, দ্যাট ইজ নিউলি ইনক্লুডেড, এখানে এজ লিমিট হচ্ছে 30 বছর বা তার কম। তাহলে এই ফরম্যাট হচ্ছে এজ লিমিটেড ফরম্যাট। এই এজ লিমিটেড ফরম্যাটটা ভালো করে ফলো করতে হবে। এছাড়া যারা এসসি এসটি আছো তারা অ্যাজ পার গভর্নমেন্ট রুল তোমরা এজ রিল্যাক্সেশন পাবে। যারা এসসি বা এসটি তারা 5 ইয়ার্স করে পাবে, আর যারা ওবিসি তারা 3 ইয়ার্স করে এজ রিল্যাক্সেশন পাবে। এবং এজ রিল্যাক্সেশনের যা রুল সেগুলো অ্যাডভার্টাইজমেন্টের ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা সেগুলোকে ভালো করে দেখে নিও। এবার ক্রাইটেরিয়া দেখে নেওয়া যাক, কোনটা কি ক্রাইটেরিয়া বলেছে। প্রত্যেকটা ক্রাইটেরিয়া আমি আলাদা আলাদা করে বলছি। তো এমস এর যে জেএমএলটি ক্রাইটেরিয়া গুলোকে একটু ভালো করে দেখতে হবে। যে কোনো পোস্টে অ্যাপ্লাই করার আগে কিন্তু আমাদের ক্রাইটেরিয়া গুলো সম্বন্ধে ওয়াকিবহাল থাকতে হবে। কি কি বলেছে না, এখানে 10+2 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে, এবং 2 ইয়ার্স রেগুলার ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি or institution with 1 year relevant experience in a laboratory attached with minimum 100 বেড। এইটা খুব ভালো করে মনে রাখতে হবে, 100 বেডের এক্সপিরিয়েন্স কিন্তু চেয়েছে। এমস এর যে জেএমএলটি সেটার জন্য যে রিকুইজিট কোয়ালিফিকেশনে বলছে যদি তোমার ডিপ্লোমা থাকে, ডিএমএলটি থাকে, এবং এই ডিএমএলটি 2 ইয়ার্স রেগুলার ডিপ্লোমা হতে হবে, প্লাস কি বলছে না 1 ইয়ার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, অর্থাৎ 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং এই এক্সপিরিয়েন্সটা হতে হবে
100 বেডেড এক্সপিরিয়েন্স, অথবা তোমার কি বলছে যদি বিএমএলটি থাকে 10+2 সায়েন্স উইথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যান্ড বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এন্ড মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। যদি বিএসসি থাকে তাহলে সেক্ষেত্রে জেএমএলটির জন্য কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। যদি তোমার এক্সপিরিয়েন্স, তোমার যদি ডিএমএলটি থাকে তাহলে তোমাকে 1 year এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন এ ল্যাবরেটরি অ্যাটাচড উইথ হসপিটাল হ্যাভিং মিনিমাম 100 বেড। তাহলে এইটা ভালো করে মনে খেয়াল রাখতে, যারা অ্যাপ্লাই করতে যাচ্ছ তারা কিন্তু এইমস এর জেএমএলটির জন্য যারা অ্যাপ্লাই করবে বা যারা এলিজিবল হবে তারা এটা ভালো করে মাথায় রাখতে হবে, 100 বেড। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা ইএসআই তে আসি, ইএসআই যে জেএমএলটি ক্রাইটেরিয়া দেখে নেওয়া যাক কি কি বলছে। ইএসআই যে জেএমএলটি ক্রাইটেরিয়া এখানে আমাদের বলে দিচ্ছে 10+2 সায়েন্স থাকতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ডিপ্লোমা থাকতে হবে উইথ রিলেভেন্ট 1 year এক্সপিরিয়েন্স, এবং 1 year এক্সপিরিয়েন্স থাকতে হবে। ইএসআই এর ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা যে কোনো ল্যাব বা যে কোনো হসপিটাল এর উপর থাকলেই হবে। এখানে বেড ক্যাপাসিটি কোনো ব্যারিয়ার নয়। ইএসআই এর এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু বেড ক্যাপাসিটি কত এটা কিন্তু কোনো ক্রাইটেরিয়া নয়, বা এনএবিএল ল্যাব হতে এটা কোনো ক্রাইটেরিয়া নয়। এবং যে তোমার কোয়ালিফিকেশন থাকবে ডিজায়ারেবল। অনেকে এটাকে ভুল করছে যে যারা বিএমএলডি তারাও ইএসআই এর জন্য এলিজিবল। অ্যাকর্ডিং টু দ্য রুল, অ্যাকর্ডিং টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট বা রিক্রুটমেন্ট রেগুলেশন রুল বা আদার রুল, বিএমএলডিরা কিন্তু ইএসআই এর জন্য অ্যাপ্লাই করতে পারবে না, কারণ এখানে আমার এসেনশিয়াল ক্রাইটেরিয়াই বলে দিচ্ছে ডিএমএলডি। এবার তোমার যদি বিএমএলডি থাকে তাহলে তুমি সেখানে অ্যাডভান্টেজ পেতে পারো। অ্যাডভান্টেজটা কিরকম? অ্যাডভান্টেজটা হচ্ছে ধরো তোমার ডিএমএলটি প্লাস বিএমএলটি রয়েছে, তুমি ধরো পেয়েছো 400-র মধ্যে 320। আরেকজন ধরো সেম ক্যান্ডিডেট একই রিজিয়নের জন্য মানে এলিজিবল, তার রয়েছে শুধু ডিএমএলটি, সে পেয়েছে 320। তাহলে কি হবে, তোমার যেহেতু ডিএমএলটি এখানে রয়েছে তাহলে তুমি এখানে প্রেফারেন্স পাবে, অর্থাৎ তুমি সিলেক্টেড হবে। দিস ইজ কল্ড ডিজায়ারেবল ক্রাইটেরিয়া। অর্থাৎ তোমার বিএমএলটি থাকলে কি হবে, তুমি কিন্তু একটু অ্যাডভান্টেজ পাবে, এবং সেটা কিন্তু প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু তুমি দেখবে যে একটু অ্যাডভান্টেজ পাওয়া যায়। ঠিক আছে। তো মুশকিলটা হচ্ছে তুমি যখন অ্যাপ্লাই করতে যাবে তখন কিন্তু তোমার বিএমএলটি অপশন নাও আসতে পারে। ঠিক আছে। তো যাই হোক, তুমি যদি বিএমএলটি ওখানে চুজ করো তাহলে কিন্তু তোমাকে দেখাবে যে বিএমএলটির জন্য যে সমস্ত ইনস্টিটিউট গুলো এলিজিবল হচ্ছে তুমি সেগুলো কিন্তু তোমাকে দেখাবে। ঠিক আছে। কিন্তু বিএমএলটি যারা তারা কিন্তু ইএসআই এর জন্য এলিজিবল নয়, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না অ্যাকর্ডিং টু দ্য আর্ডার। আচ্ছা, এইমস এর ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্রাইটেরিয়া কি বলছে? আমি এজ লিমিট নিয়ে আগেই ডিসকাস করে দিয়েছি এখানে। আচ্ছা, এগুলো হচ্ছে পে লেভেল, এইমস এর যে জেএমএলটি পে লেভেল 5। ইএসআই এর জন্য যে পে লেভেল সেটাও কিন্তু পে লেভেল 5, অর্থাৎ 29,200 থেকে 92,300, এটা হচ্ছে স্কেল। এইমস এর ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্রাইটেরিয়া বলছে 10+2 সায়েন্স উইথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এবং ডিপ্লোমা থাকতে হবে, এবং এক্সপিরিয়েন্স 2 years ইন রিলেভেন্ট ফিল্ড। তখনই তোমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো দেবে, তখনই কিন্তু মানে আগের বারে যেরকম ভাবে তোমাদের চুজ করতে হয়েছিল ঠিক সেরকম ভাবে সেই অ্যাকর্ডিংলি তোমাদের কিন্তু চলে আসবে, মানে যেগুলো অর্গানাইজেশন গুলো চলে আসবে, এবং প্রত্যেকটা অর্গানাইজেশনকে তোমাকে চুজ করতে হবে। আমি দেখিয়ে দেবো একটু পরে। আচ্ছা, ল্যাব অ্যাটেন্ডেন্টের যে এজ সেটা দেখো এখানে 18 থেকে 27 এর মধ্যে হতে হবে, এবং এসে পে লেভেল হচ্ছে 2। এইমস এর ল্যাব টেকনিশিয়ান ক্রাইটেরিয়া হচ্ছে এটার এজ লিমিট হতে হবে 21 থেকে 30, লেভেল হচ্ছে 5। এসেনশিয়াল কোয়ালিফিকেশন 10+2 ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, এবং ডিজায়ারেবল বলছে বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বা বিএমএল। ঠিক আছে। তাহলে এইমস এর ক্ষেত্রে একটু মানে অন্যরকম, কারণ এইমস যেহেতু বিং এ স্ট্যাটুটরি বডি বা অটোনোমাস বডি, এরা কিন্তু বিভিন্ন রকম পোস্টকে বিভিন্ন রকম ভাবে কিন্তু ফার্নিশ করে। অর্থাৎ ল্যাব টেকনিশিয়ান কোনো জায়গায় ল্যাব অ্যাটেন্ডেন্ট, আবার কোনো জায়গায় ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন রকমের পোস্ট কিন্তু এখানে রয়েছে, কারণ এগুলো এইমস এর যে পোস্ট গুলো সেগুলো কিন্তু এখনো স্ট্রিমলাইন হয়নি। ঠিক আছে। দিল্লি এইমস যেমন একদম 7 CPC রেকমেন্ডেশন মেনে সমস্ত কিছু রেকটিফাই করে দিয়েছে, কিন্তু যেহেতু অন্যান্য এইমস গুলো কিন্তু ল্যাব অ্যাটেন্ডেন্ট বা ল্যাব টেকনিশিয়ান বলে অ্যাকচুয়ালি হওয়া উচিত নয়। ল্যাব টেকনিশিয়ানের যে পোস্ট সেটা কিন্তু অনেকদিন আগেই অ্যাকর্ডিং টু দ্য রুল অফ এইমস অবলিশ হয়ে গেছে, কিন্তু কিছু কিছু এইমসে কিন্তু এই ধরনের পোস্ট রয়ে গেছে। ঠিক আছে। যাই হোক, সেটা আমাদের দেখার দরকার নেই। আমরা আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবো, এবং এই এডুকেশনাল কোয়ালিফিকেশন এলে যে সমস্ত ইনস্টিটিউট গুলো চলে আসবে আমরা প্রত্যেকটা ইনস্টিটিউটকে কিন্তু চুজ করবো, এটা মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এইমস এর টেকনিক্যাল অফিসারের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে এজ লিমিট আমি বলেই দিয়েছি যে 40 বছর তার কম হতে হবে। এটার পে লেভেল 7, এবং এখানে তোমাকে থাকতে হবে বিএসসি অর্থাৎ বিএমএলটি প্লাস 10 বছরের এক্সপিরিয়েন্স।
10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং এই 10 বছরের এক্সপিরিয়েন্স এবং এবিলিটি থাকলে তুমি টেকনিক্যাল অফিসারের জন্য এলিজিবল হবে। আচ্ছা, এবারে এইমস এর মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ক্রাইটেরিয়া কি? এটা এইমস দিল্লি, দেখো এইমস দিল্লির বলা আছে এখানে 30 বছর, এটা হচ্ছে আমাদের আপার এজ লিমিট, লেভেল 6, এবং এসেনশিয়াল কি বলছে, ব্যাচেলার ডিগ্রি এবং 2 years relevant experience in a laboratory attached to it hospital having minimum 100 bed। দিল্লির ক্ষেত্রে যে এমএলটি একরকম, এমএলটি একরকম ক্রাইটেরিয়া, আবার অন্য অর্গানাইজেশনে মানে অন্য এইমস এর ক্ষেত্রে অন্যরকম ক্রাইটেরিয়া। এগুলো তোমাদের এগুলো নিয়ে কনসার্ন হওয়ার দরকার নেই। তোমরা যখনই তোমাদের রিকুইজিট এডুকেশনাল কোয়ালিফিকেশন যখনই সেখানে সিলেক্ট করবে, যেমনটা আগে করতে হয়েছিল, আগের বারে এইমসে করতে হয়েছিল, তোমরা সেইভাবে তোমাদের ইনস্টিটিউটের নামগুলো কিন্তু চলে আসবে এবং তোমাকে সেই অ্যাকর্ডিংলি প্রত্যেকটা ইনস্টিটিউটে চুজ করতে হবে। আর কি লাগবে? অথবা এক্সপিরিয়েন্সের জায়গা যেটা বলছে 2 years 11 experience in laboratory attached to a 100 bedded hospital অথবা 2 years 11 experience in a NABL accredited lab। তাহলে এগুলো দেখে নিতে হবে, তোমাদের যেমন ক্রাইটেরিয়া রয়েছে সেইভাবে তোমাদের চুজ করতে হবে। আচ্ছা, জিপমার যেটা নিউলি ইনক্লুডেড ইন 2025 এর যে ভ্যাকেন্সিটা বেরোবে সেটা যে ইনক্লুডেড করা হয়েছে। তো এখানে টোটাল যে লেভেল হচ্ছে 6, যে এমএলটি লেভেল এখানে 6। জিপমারে কিন্তু মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের যে লেভেল সেটা হচ্ছে লেভেল 6 এবং এজ লিমিট হচ্ছে 30 বা তার কম। আচ্ছা, 30 বা তার কম বলতে কিন্তু যদি তোমার এজ 30 ইয়ার্স 1 ডে হয়ে যায় তাহলে কিন্তু তারা এলিজিবল হবে না। 30 ইয়ার্স একদম তোমাকে কমপ্লিট করতে হবে, অথবা 30 ইয়ার্স এর নিচে থাকতো। 30 ইয়ার্স এর যদি একদিনও বেশি হয়ে যায় তাহলে কিন্তু তুমি নট এলিজিবল হয়ে যাবে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলছে ব্যাচেলার ডিগ্রি অর ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স অথবা ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি থাকতে হবে, অথবা ব্যাচেলার ডিগ্রি ইন এমএলটি ব্লাড ব্যাংকিং। ঠিক আছে, এমএলটি মানে এখানে এমএলটি মানে হচ্ছে মাস্টার ডিগ্রি। যদি মাস্টার ডিগ্রি থাকে এমএলটি তে তাহলে সেখানে তুমি এলিজিবল হবে। এবং এখানে এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি, 2 years এক্সপিরিয়েন্স ইন দ্য অর্গানাইজেশন ইনস্টিটিউট হসপিটাল। 2 বছরের কোনো ল্যাব বা হসপিটালের এক্সপিরিয়েন্স তোমাকে থাকতে হবে, তাহলেই তুমি জিপমার এমএলটি তে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, রিমস এর ক্রাইটেরিয়া কি? রিমস এর ক্রাইটেরিয়া, রিমসটা আগের বারও ছিল। রিমস এর ক্রাইটেরিয়া হচ্ছে দু রকম পোস্ট বেরিয়েছে এখানে, একটা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট আর একটা ল্যাবরেটরি টেকনিশিয়ান। এজ লিমিট এখানে বলে দিয়েছে এটা 18 থেকে 35, এটা হচ্ছে 35 ইয়ার্স বিলো, মানে এটাও 18 থেকে 35। আচ্ছা, এখানে এসেনশিয়াল ক্রাইটেরিয়া রয়েছে কি? এখানে এসেনশিয়াল ক্রাইটেরিয়া রয়েছে ম্যাট্রিকুলেট or HSIC or equivalent qualification from a recognized board, trained in laboratory technology for 1 year from the recognized institute। এখানে ডিজারেবল বলছে নলেজ অফ মণিপুরি ল্যাঙ্গুয়েজ জানলে তোমার এখানে অ্যাডভান্টেজ পাওয়া যাবে বলছে, ডিজারেবলে চেয়েছে কিন্তু নট ম্যান্ডেটারি। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু তোমরা এই পোস্টগুলোতে অর্থাৎ রিমসে যেহেতু ম্যাট্রিকুলেশন বলছে এবং যেহেতু এখানে ল্যাবরেটরি টেকনোলজিতে 1 year ট্রেনিং, তোমরা কিন্তু ডিপ্লোমা যারা ডিএমএলটি যারা তারাও সম্ভবত অ্যাপ্লাই করতে পারবে। এটা যখন পোর্টাল খুলবে তখন তোমরা এটা দেখতে পাবে। আমার মনে হয় যারা ডিএমএলটি তারাও কিন্তু এটার জন্য এলিজিবল হবে। আচ্ছা, ল্যাবরেটরি টেকনিশিয়ানে কি বলছে? ল্যাবরেটরি টেকনিশিয়ান এসেনশিয়াল ক্রাইটেরিয়া বলছে যে পিএসইউ সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সায়েন্স অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি বোর্ড। 1 নম্বর ক্রাইটেরিয়া ডিপ্লোমা ইন সার্টিফিকেট ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অন এ মিনিমাম পিরিয়ড অফ 1 year ফ্রম দ্য রিকগনাইজড ইনস্টিটিউট। তাহলে এটাও তোমরা ডিএমএলটি যারা আছো তারা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখানে ডিজারেবল বলছে হিন্দি, এটা ডিজারেবল বলেছে কিন্তু ম্যান্ডেটরি। আচ্ছা, তো এখানেও তো আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু ডিএমএলটি যারা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, লেডি হার্ডিং যেটা নিউলি ইনক্লুডেড ইন 2025 সিআরই, এখানেও দুটো পোস্ট বেরিয়েছে, একটা হলো জেএমএলটি আর একটা হলো এমএলটি। জেএমএলটির ক্ষেত্রে এখানে এজ লিমিট বলে দিয়েছে 18 থেকে 27 বছর। এটা জেনারেলদের জন্য। এই যে এজ লিমিট গুলো বলছে এগুলো জেনারেলদের জন্য, যারা এসসি এসটি আছো ওবিসি আছে তারা কিন্তু যথাক্রমে রেসপেক্টিভলি 5 ইয়ার্স এবং 3 ইয়ার্স করে এক্সেপশন পাবে। আচ্ছা, এটা পে লেভেল 5। দেখা যাক কি ক্রাইটেরিয়া দিয়েছে। 10+2 ইজ সায়েন্স উইথ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউট উইথ 1 year এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড। ঠিক আছে, তাহলে এটা দেখতে পারো তোমরা। এটা এছাড়া এছাড়া থাকতে পারে ডিজারেবল কোয়ালিফিকেশন বলছে ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, অর্থাৎ 10+2 উইথ সায়েন্স ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ 1 year উইথ রিলেভেন্ট ফিল্ড এনি ইস্যু 1 year এক্সপিরিয়েন্স। মানে এটা জাস্ট জেএমএলটির মতো, মানে ইএসআই জেএমএলটির মতো এটা ক্রাইটেরিয়া একই। ইএসআই এর যে ক্রাইটেরিয়া অর্থাৎ ইএসআই জেএমএলটির যে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া কিন্তু একই, শুধু এজটা এখানে একটু বেশি, এখানে 2 বছর বেশি, 18 থেকে 27। আচ্ছা, এমএলটি যে ভ্যাকেন্সি বেরিয়েছে লেডি হার্ডিং যে ক্রাইটেরিয়া সেটার মধ্যে পড়ছে এজ লিমিট কিন্তু, সেটা আমি আগেও দেখালাম যে এজ লিমিট গুলো যখন ডিসকাস করলাম, এজ লিমিট কিন্তু 30 বছর বা তার কম হতে হবে, এর বেশি হলে হবে না। এখানে পে লেভেল একটা লেভেল বেশি, লেভেল হচ্ছে 6। এখানে কি লাগছে?
এখানে লাগছে ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউট 2 years experience as a medical laboratory technology or laboratory technologist from any recognized hospital install। এখানে কি লাগছে, এখানে লাগছে বিএমএলটি। এখানে কিন্তু ডিএমএলটি অ্যাপ্লাই করতে পারবে না, যারা বিএমএলটি আছে তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারে বিএমএলটি প্লাস 2 years এক্সপিরিয়েন্স। বিএমএলটি প্লাস 2 year এক্সপিরিয়েন্স তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো। তাহলে এইগুলো মোটামুটি হলো ক্রাইটেরিয়া। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াতে আমরা দেখছি যে এটার এজ লিমিট হচ্ছে 25 থেকে 35। এটা লেভেল 6। দেখো এটা আমি যেমনটা বললাম যে এমসের যে বিভিন্ন রকম পোস্ট গুলো বিভিন্ন ভাবে ফার্নিশ করা হয়, এখানে আবার দেখো লেখা আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান ব্র্যাকেটে ল্যাবরেটরি। এটা একটা পোস্টের নাম, এটা হলো একটা পোস্টের নাম, ঠিক আছে? তাহলে বিভিন্ন রকম এমসের বিভিন্ন রকম পোস্ট তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো এখানে বলছে যে বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ইকুইভ্যালেন্ট এন্ড 5 year এক্সপিরিয়েন্স। এখানে চাইছে 5 year এক্সপিরিয়েন্স চাইছে ইন কনসার্ন ফিল্ড অথবা ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর ইকুইভ্যালেন্ট এন্ড 8 years এক্সপিরিয়েন্স। অর্থাৎ তোমার যদি এখানে বিএমএলটি থাকে তাহলে তোমার 5 years এক্সপিরিয়েন্স হলে তুমি কাজ চলে যাবে, অথবা অর ডিএমএলটি প্লাস 8 years এক্সপিরিয়েন্স। আচ্ছা, এবার একটু ভ্যাকেন্সি গুলো নিয়ে দেখে নেওয়া যাক কতগুলো কিরকম ভ্যাকেন্সি টেন্টেটিভ বেরোতে পারে। যদিও আমি বলছি এই যে পোস্টটা আমি করছি সেটা কিন্তু সাইট থেকে নয়, তবে তোমরা সেম জিনিস পাবে, কারণ সাইটে কিন্তু এখনো অফিসিয়ালি কিছু অ্যানাউন্সমেন্ট করা হয়নি, কিন্তু মোরলেস তোমরা সেম জিনিসই পেতে চলেছো। তো এখানে টোটাল 18টা ইএসআই কিন্তু এবারে ভ্যাকেন্সি বের করছে। কলকাতা তার মধ্যে নেই, অর্থাৎ জোকা কলকাতা তার মধ্যে কিন্তু নেই। কোথায় কোথায় রয়েছে দেখে নেওয়া যাক। আচ্ছা, এই যে ভ্যাকেন্সি গুলো আমি বলছি, এই ভ্যাকেন্সি গুলো কিন্তু কি কি নিয়ে, এই ভ্যাকেন্সি গুলোর মধ্যে কিন্তু মনে রাখতে হবে আনরিজার্ভ, এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান, এইগুলো কিন্তু ইনক্লুডেড। অর্থাৎ তোমরা ডিটেলসে জানার জন্য তোমাদের একটা দেখে নিতে হবে, কারণ শর্ট করে বলতে গেলে বা শর্ট জায়গাতে এতগুলো দেখানো সম্ভব নয়। সুতরাং ব্রেকটা তোমরা নিজেরা দেখে নেবে। আমি জাস্ট টোটাল ভ্যাকেন্সি গুলো একটু বলে দিচ্ছি, ঠিক আছে? টোটাল ভ্যাকেন্সি মানে টোটাল ভ্যাকেন্সি বলতে এখানে আমরা বুঝছি যে আনরিজার্ভ, এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি এবং এক্স সার্ভিস সমস্ত কিছু নিয়ে আমি একটা কম্পাইল করে আমি এখানে ভ্যাকেন্সি গুলো বলেছি। তো জেএমএলটি, আচ্ছা পোস্ট হচ্ছে জেএমএলটি জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। অন্ধ্রপ্রদেশে 2টো ভ্যাকেন্সি, বিহারে 3টে, চণ্ডীগড়ে 1টা, গুজরাটে হচ্ছে 20টা, হিমাচলে হচ্ছে 8টা, জম্মু এন্ড কাশ্মীরে 4টে, ঝাড়খণ্ডে 12টা, কর্ণাটকে 23টা, কেরালাতে 16টা, মধ্যপ্রদেশে 10টা, মহারাষ্ট্রে 23টা, নর্থ ইস্টে 32টা। নর্থ ইস্ট বলতে গুয়াহাটি, আসাম এগুলোকে বলছে। ওড়িশাতে হচ্ছে 2টো, পাঞ্জাবে হচ্ছে 25টা, রাজস্থানে 44টা, উত্তরপ্রদেশে 16টা, উত্তরাখণ্ডে 4টে এবং দিল্লিতে 39টা। টোটাল যে ভ্যাকেন্সি এসআই তে সেটা টেন্টেটিভলি তোমরা পেতে পারো 284 ভ্যাকেন্সি তোমরা এসআই থেকে পেতে পারো জেএমএলটি। তাহলে এটার জন্য যে এলিজিবিলিটি রয়েছে, এটার জন্য এলিজিবিলিটি হচ্ছে ডিএমএলটি প্লাস 1 year রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ইন এনি ল্যাবরেটরি, ঠিক আছে? আচ্ছা, এটা এমস এর ভ্যাকেন্সি। এমস এর বিভিন্ন রকম পোস্ট দেওয়া রয়েছে। আমি দেখো এখানে আলাদা করে একদম যে রিয়েল অ্যাডভার্টাইজমেন্ট, সেই অ্যাডভার্টাইজমেন্ট থেকে আমি বলে দিয়েছি যে কতগুলো কি ভ্যাকেন্সি রয়েছে, এবং টোটাল এগুলো কম্পাইল করে আমরা দেখছি যে ভ্যাকেন্সি হচ্ছে 227টা। অর্থাৎ এমস এর যে ভ্যাকেন্সি 2025-এ আসতে চলেছে সেটা কিন্তু 227, এবং সেগুলো তোমরা অ্যাডভার্টাইজমেন্ট যখন পাবে অ্যাডভার্টাইজমেন্ট থেকে তোমরা সেগুলো দেখে নিতে পারবে। আচ্ছা, আরো যে আমি বললাম যে আরো যে 2টো অর্গানাইজেশন ইনক্লুড করা হয়েছে এবারে, একটা হলো জিপমার, একটা হলো লেডি হার্ডিং। তো রিমস এর যে ভ্যাকেন্সি সেটা টোটাল 10টা ভ্যাকেন্সি রয়েছে এখানে, আর জিপমারের যে ভ্যাকেন্সি সেটা টোটাল 25 ভ্যাকেন্সি রয়েছে, এবং লেডি হার্ডিং এ জেএমএলটি 5, এমএলটি 20 এবং টোটাল 25 ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি। টোটাল ভ্যাকেন্সি ইন এমটি ল্যাব 2025-এ অ্যাপ্রক্সিমেটলি 571টা। এই সংখ্যাটা বাড়তে পারে বা কমতে পারে। আমি অ্যাপ্রক্সিমেটলি আমি এটা করেছি, যে ক্যালকুলেশন করে দেখলাম, এটা হচ্ছে 571টা কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যাকেন্সি কিন্তু হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে সময় খুব কম। আমরা ইএসআই এর যে আমরা যে সিআরই 2025 এত তাড়াতাড়ি এক্সপেক্ট করতে পারি না। সুতরাং স্ট্র্যাটেজি আমাদের কি হবে দেখো, এখানেও যদিও এগুলো এই বইগুলো তোমরা পড়তে পারো ম্যাথের ক্ষেত্রে। আমি আগের সিআরই তো এইগুলো সাজেস্ট করেছিলাম।
তো ম্যাথের ক্ষেত্রে তোমরা এই বইগুলো ফলো করতে পারো। ম্যাথের ক্ষেত্রে নিমেষ অঙ্ক এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আর এস আগরওয়াল ফলো করতে পারো। জিকের জন্য লুসেন্ট জিকে ফলো করতে পারো। রিজনিং এর জন্য খুব ভালো বই, সেটা হচ্ছে আরিয়ান্তের রিজনিং, ভার্বাল এন্ড নন ভার্বাল অ্যানালিটিক্যাল রিজনিং ফলো করতে পারো। এবং তোমরা এই বইটা কিন্তু একটুখানি কিনে রাখতে পারো, খুব ভালো একটা এমসিকিউর বই, সেটা হচ্ছে এই বইটা, এমসিকিউ ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। এটা ফলো করে রাখতে পারো, ঠিক আছে। পুনিত খুব ভালো এই বইটা করেছে, এবং প্রত্যেকটা বইয়ের কিন্তু পারচেস লিঙ্ক এখানে দেওয়া রয়েছে, সুতরাং এইগুলোকে তোমরা ভালো করে ফলো করতে পারো। আচ্ছা, জেনারেল সায়েন্সের জন্য তোমরা এই বইটা ফলো করতে পারো, এবং কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল সায়েন্সের জন্য তোমরা অ্যাচিভার্স বা এমপ্লয়মেন্ট নিউজ এই ম্যাগাজিন গুলো ফলো করতে পারো। এবং প্র্যাকটিস এবং মক টেস্ট এর উপর বেশি জোর দিতে হবে, কারণ সময় খুব কম, সময় হার্ডলি হয়তো 1 মাস, আমি যদি খুব বেশিও বলি 1.5 মাসের বেশি সময় কিন্তু তোমরা পাচ্ছ না, ঠিক আছে। আচ্ছা, তোমরা এটা প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিসের জন্য জিকের একটা সাইট বলে দিচ্ছি, সেটা হচ্ছে gktoday.in। এখান থেকে তোমরা জিকে প্র্যাকটিস করতে পারো। এবং জিআই প্র্যাকটিসের জন্য তোমরা indiabix.com, খুব ভালো সাইট এগুলো। এগুলো তোমরা জিআই এর জন্য নিজেরাই মোবাইল থেকে প্র্যাকটিস করতে পারো, খুব ভালো প্র্যাকটিস তোমরা করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তোমরা তোমরা ইতিমধ্যেই জানো যে অ্যালার্ট এডুকেট থেকে আমাদের কোচিং প্রোভাইড করা হয়। তো তোমরা যদি চাও যে আমাদের ব্যাচে জয়েন করতে পারো। আমাদের 2025 যে ব্যাচ হয়েছে সেটা ব্যাচটা অলরেডি রানিং। আমরা এখানে প্রত্যেকদিন ডেলি বেসিসে মক টেস্ট নিচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা ডেলি ক্লাস নেওয়ার চেষ্টা করছি। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই আমাদের যে ক্লাসগুলো সেগুলো কিন্তু এমসিকিউ বেসড হচ্ছে, এবং আমরা চেষ্টা করি যতটা সম্ভব সিলেবাস খুব কম সময়ের মধ্যে কভার করা যায়। তাহলে তোমরা যারা ইন্টারেস্টেড তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো অ্যাডমিশনের জন্য। আচ্ছা, এবার আরেকটা জিনিস আমি বলে রাখি যে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা আমি একটু বলে রাখি। আমি তোমাদের বললাম যে টোটাল 100টা কোশ্চেন হবে। এই 100টা কোশ্চেনের মধ্যে কিন্তু 75 মার্কস থাকবে সাবজেক্ট থেকে, এবং 25 মার্কস থাকবে জিকে জিআই ম্যাথ থেকে, ঠিক আছে। তাহলে 75 কোশ্চেন ফ্রম আওয়ার সাবজেক্ট এন্ড 25 কোশ্চেন কিন্তু আমাদের থাকবে জিকে জিআই ম্যাথ বা কম্পিউটার সায়েন্স থেকে, ঠিক আছে। এবং এখানে টোটাল 5টা সেকশন থাকবে, যেমন আমি দেখালাম। তো 5টা সেকশনের মধ্যে সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4 এবং সেকশন 5, প্রত্যেকটা সেকশনের মধ্যে কিন্তু কোশ্চেন নাম্বার কত, কোশ্চেন থাকবে 20টা করে, 20টা করে কোশ্চেন থাকবে, এবং এর জন্য টাইম দেওয়া থাকবে 18 মিনিট। প্রত্যেকটা সেকশন কমপ্লিট করার পরে তুমি কিন্তু সেকেন্ড সেকশনে যেতে পারবে, অর্থাৎ এটা টাইম বাউন্ড। যদি এক্সাম 10টায় শুরু হয়, তাহলে 10টা থেকে 10টা 18 মিনিট পর্যন্ত সেকশন 1 করো, ঠিক ওটা ওভার হয়ে গেলে তোমাকে আবার চলে যেতে হবে সেকশন 2। সেকশন 2 তে যখন তুমি যাবে, তখন কিন্তু যদি টাইম ওভার হয়ে যায়, সেকশন 1 এর টাইম ওভার হয়ে গেলে কিন্তু তুমি আর সেকশন 1 এ ফিরে যেতে পারবে না। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। এই ব্যাপারটা কিন্তু খুব ভালো করে তোমাকে মাথার মধ্যে রেখে দিতে হবে। টোটাল টাইম 90 মিনিট। 5টা সেকশন, প্রত্যেকটা সেকশনের জন্য 18 মিনিট করে টাইম দিচ্ছে। 18 মিনিট করে টাইম দেওয়া মানে তোমাকে এখানে মনে রাখতে হবে যে 5×18 = 90, অর্থাৎ টোটাল যে এক্সাম সেটা হবে 90 মিনিটের বা 1.5 ঘন্টা। 3টের সময় এক্সাম শুরু হলে সেই এক্সাম শেষ হবে 4:30টার সময়। এবং প্রত্যেকটা সেকশনের জন্য 18 মিনিটের বেশি তুমি পাবে না। যদি এবং প্রত্যেকটা সেকশনের মধ্যে অবশ্যই গ্যাপ থাকবে। যদি একবার তুমি সেকশন 1 চলে যায় বা 18 মিনিট যদি ওভার হয়ে যায়, তুমি তখন সেকশন 2 তে চলে যাবে, তুমি কিন্তু আর সেকশন 1 এ ফিরে যেতে পারবে না, ঠিক আছে। তো এই হচ্ছে সেকশনের যে ক্লাসিফিকেশন, সেটা আমি বললাম। আচ্ছা, এবারে যেটা বলছি আমি সেটা হচ্ছে যে প্রত্যেকটি সেকশনে যে কোশ্চেন গুলো সেগুলো খুব ভালো করে প্রথমে পড়তে হবে, পরে অ্যান্সার দিতে হবে। যেই কোশ্চেন তুমি জানো না সেই কোশ্চেন কিন্তু কোনোভাবে অ্যাটেন্ড করার চেষ্টা করবে না। আগের বারে কিন্তু সিআরইতে এটার অনেকেই প্রবলেমে পড়েছে, অনেকে না জেনে প্রচুর কোশ্চেন করেছে, সেই কোশ্চেন গুলো কিন্তু ভুল হয়ে গেছে। আমি এটা বারবার বলি, যদি কোনো কোশ্চেন না জানা থাকে সেটা করবে না। যদি কোনো না জানা কোশ্চেন যদি তুমি অ্যাটেন্ড করে ফেলো, তাহলে কিন্তু সেখানে তোমার 70 থেকে 75% ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য ডোন্ট অ্যাটেম্প a question what you have no idea, ঠিক আছে। ডোন্ট অ্যাটেম্প a question which you have no idea, ঠিক আছে, তাহলে সেটাকে একদম লিভ করে দেবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি যে সেকশন গুলো যেগুলো রয়েছে, সেকশন গুলোর মধ্যে কিন্তু তোমরা বিভিন্ন ডিফারেন্ট কোশ্চেন পাবে। এবং এই যে সেকশন গুলো রয়েছে সেখানে তোমরা ম্যাথ, জিআই, জিকে, জিআই ও কিন্তু পাবে। ধরো এরকম একটা কোনো সেকশন দিল যেখানে সাবজেক্ট, যেখানে জিকে, ম্যাথ, জিআই এবং কম্পিউটার বা ইংলিশ রয়েছে, তাহলে কোশ্চেন প্যাটার্ন কিরকম সেটা তো বলা যাচ্ছে না, সেটা যখন তোমরা এক্সাম দিতে দেবে তখন তোমরা এটাকে বুঝতে পারবে যে কোন সেকশনে কি কোশ্চেন থাকবে, ঠিক আছে।
তো আগেরবারে যারা সিআরই দিয়েছো তাদের একটা আইডিয়া রয়ে গেছে। তো মোটমাট তোমাকে এটুকু ভেবে নিতে হবে যে 5টা সেকশন এক্সাম হচ্ছে, 5টা সেকশনের মধ্যে ইচ সেকশন হ্যাভিং 20 কোশ্চেন and time allotted for each question is 18 মিনিট। তাহলে 18 ইন্টু 5 90, 90 মিনিটের মধ্যে তোমাকে কোশ্চেন কিন্তু শেষ করতে হবে। এবং আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ধরো তোমার সেকশন 1, ধরো সেকশন 1 তোমার 18 মিনিট, তোমার ধরো 17 মিনিটে শেষ হলো। 17 মিনিটে শেষ হলে কিন্তু তোমার যতক্ষণ না পর্যন্ত 18 মিনিট ওভার হচ্ছে ততক্ষণ কিন্তু তুমি সেকশন 2 তে যেতে পারবে না। অর্থাৎ তোমাকে সেকশন 1 এর জন্য 18 মিনিটই বরাদ্দ। ধরো আমি বলছি তুমি সেকশন 1 10 মিনিটে করে ফেললো, তাহলে সে কিন্তু সেকশন 2 তে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত 18 মিনিট ওভার হচ্ছে। Until or unless time of the section 1 is over, you cannot go to the section number 2. ঠিক একই রকম ভাবে বাকি সেকশন গুলোর ক্ষেত্রে একই রকম জিনিস কিন্তু ফলো হবে। আচ্ছা, তো এইভাবে তোমরা এটাকে ফলো ফলো করতে পারো। তাহলে এইভাবে তোমরা পুরো জিনিসটাকে ফলো করতে পারো। আর যে কোনো কোশ্চেন খুব ভালো করে পড়তে হবে, কারণ আমাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স রয়েছে যে আগে যে সিআরিটা হয়েছিল সিআরিতে কিন্তু কোশ্চেন একটু আনকমন এসেছিল। তাহলে তোমরা কোন কোন জিনিসগুলোর উপর বেশি ফলো করবে, টেকিং এক্সপিরিয়েন্স ফ্রম দ্য প্রিভিয়াস এক্সাম, তোমাদের কোন কোন সাবজেক্ট গুলোর উপর বেশি ফলো করতে হবে একটু দেখে নাও। 1 নম্বর হলো বায়োকেমিস্ট্রি, একটু অ্যাডভান্স বায়োকেমিস্ট্রি যেটা, সেটা একটুখানি ভালো করে খেয়াল করে যাবে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে মলিকুলার বায়োলজি। আগেবারে কিন্তু মলিকুলার বায়োলজি থেকে অনেক কোশ্চেন এসছে। 3 নম্বর হচ্ছে হিস্টোপ্যাথোলজি। 4 নম্বর হচ্ছে অ্যাডভান্স হিস্টোলজি, হিস্টোপ্যাথোলজি। 5 নম্বর হলো অ্যাডভান্সড সেরোলজি। 6 নম্বর হলো নর্মালিটি, মোলালিটি, এইগুলো একটু ভালো করে দেখে যেতে হবে, ঠিক আছে। বায়োকেমিস্ট্রি, অ্যাডভান্স বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, হিস্টোপ্যাথোলজি, অ্যাডভান্স হিস্টোপ্যাথোলজি এবং অ্যাডভান্স সেরোলজি, এবং 7 নম্বর অল ইনস্ট্রুমেন্টস, অল ইনস্ট্রুমেন্টস, পাইপেটস, এগুলো একটু সব ভালো করে দেখে যাবে, ঠিক আছে। তাহলে মলিকুলার বায়োলজির মধ্যে খুব ইম্পর্টেন্ট, কারণ আগেরবারে কিন্তু মলিকুলার বায়োলজি থেকে অনেক কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করেছে, সুতরাং এইগুলোকে কিন্তু একটুখানি ভালো করে দেখে যেতে হবে। বায়োকেমিস্ট্রির মধ্যে যে পাথওয়ে গুলো রয়েছে, মেটাবলিক পাথওয়ে, এই মেটাবলিক পাথওয়ে গুলো খুব ভালো করে দেখতে হবে। মেটাবলিক পাথওয়ে কিন্তু প্রচুর কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তাহলে মোটামুটি এইভাবে তোমাদের প্রিপারেশনটা নিতে হবে। আমি একটা জেনারেল আইডিয়া দিয়ে দিলাম, কারণ টাইম খুব কম। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হলো কি টাইম খুব কম, সুতরাং খুব শর্ট টাইমের মধ্যে চেষ্টা করতে যতটা সম্ভব এমসিকিউ বেসড কোশ্চেন গুলো বেশি ফলো করতে হবে। এবং সঙ্গে সঙ্গে কি করবে, একটা এমসিকিউ প্রত্যেক দিন একটা করে টপিকের এমসিকিউ প্র্যাকটিস করবে, এবং সেই এমসিকিউ থেকে তোমাদের ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে। ভালো করে প্র্যাকটিস করে তোমরা সেটাকে মেমোরাইজ করার চেষ্টা করবে, ঠিক আছে। কারণ এখন বেশি কিছু পড়ার সময় নেই, তাহলে স্ট্র্যাটেজিটা তোমাদের এইভাবে এইভাবে হবে। তাহলে আজকে এইটুকু বললাম। তাহলে সিআরির জন্য, নেক্সট সিআরির জন্য, সিআরি 2025 এর জন্য সবাইকে বেস্ট অফ লাক। ভালো করে তোমরা পড়াশোনা করো, এবং তোমরা অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন ইনস্টিটিউট আছে সেখানে নিশ্চয়ই তোমাদের নাম উজ্জ্বল হবে, এবং তোমরা সেখানে খুব ভালোভাবে মন দিয়ে কাজ করবে। তাহলে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের অ্যালার্ট এডুকেয়ার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, লাইক করে নেবে, শেয়ার করে নেবে বন্ধুদের সঙ্গে। এবং তোমরা নেক্সট সিআরির জন্য কি কি ভিডিও চাইছো, বা তোমাদের কোন পয়েন্টগুলো উইক পয়েন্ট রয়েছে সেগুলো আমাকে কমেন্টে জানাও। আমি চেষ্টা করবো সেইগুলো সব কভার করে দেওয়ার জন্য। তাহলে আজকে এখানে শেষ করলাম। সবাইকে গুড নাইট।